যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভরসা রাখতে পারছে না সুপ্রিম কোর্ট, সেই জায়গায় এনআইএ কে দিচ্ছে তদন্তভার এবং 142 ধারা জারি করছে। আমি একটা ফুটেজ একটু আপনাকে দেখাই এবং দর্শকদেরও দেখাবো, সেটা হচ্ছে মালদার মোথাবাড়ির সেই ভিডিওটা। আমি একটু প্লে করতে বলবো প্রোডাকশন টিমকে। এটা একটা সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভলি এটা আমাদের কাছে এসেছে। মোথাবাড়িতে এই যে এসআইআর বিচারকদের ওপরে হামলার সময়কার এই যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ আটকে রাখার পর বিচারকদের এই যে তারা গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এবং তারপরে বাইক, একের পর এক বাইক, 30টার ওপরে বাইক, এই যে মোথাবাড়িতে এসআইআর বিচারকদের ওপরে হামলার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমরা যদি একটু দেখি। এই যে এতগুলো গাড়ি বেরোচ্ছে আটকে থাকার পর, তারপরে প্রচুর বাইক 30 থেকে 35টা 36টা মতো বাইক পরপর এই যে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই যে ফুটেজটা, কোথাও দাঁড়িয়ে এই জায়গাটা কি কোথাও একটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল? তাই কি এনআইএ এর ওপর একটা এর এই ঘটনার তদন্তের ভার চলে গেল? সুপ্রিম কোর্ট নিজে থেকে এনআইএ এর কাছে দিচ্ছে, 142 ধারা জারি করছে এবং সুপ্রিম কোর্ট একটা মন্তব্য গতকাল করেছে যে যারা অভিযুক্ত, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে 300-র ওপরে, প্রায় 309 জন তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা তাদের একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। কোথাও গিয়ে এই ছবিগুলোও কি সেই বিষয়টা সুপ্রিম কোর্টের এই 142 ধারা জারির পেছনে কাজ করছে? না দেখুন, মানে অনেকটা কি হচ্ছে জানেন তো, আলোচনা করতে করতে কি হয়েছে, নদী নিয়ে আলোচনা হচ্ছিল, যেতে যেতে ওখানে কুমির থাকে, এবার কুমিরের কটা হাত, কটা পা, কটা নখ ওই দিকে চলে যাচ্ছে। ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস দেখতে হবে, সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নয়। যদি রাজ্য সরকার ঠিকঠাক রাজ্য চালাতে না পারে তাহলে রাষ্ট্রপতি শাসনের প্রভিশন রয়েছে। কিন্তু এই যে সুপ্রিম কোর্ট ল অ্যান্ড অর্ডারকে ডিল করছে, দিস ইজ নট গুড অর প্রপার অ্যান্ড রেগুলার সিস্টেম। এই যে 142 কনস্টিটিউশন নিয়ে আপনি যেটা চর্চা করছেন, সেটা কিন্তু 142 কনস্টিটিউশন সুপ্রিম কোর্টকে ইনহেরেন্ট পাওয়ার দিচ্ছে। যেরকম আমি আপনাকে বলি, আমি এই ঘটনাটার সাপেক্ষেই একটু আপনার কাছে জানতে চাইছিলাম। না, এই ঘটনাটা ঠিক আছে, আমি আপনার একদম স্পেসিফিক উত্তর দিই। এই ভিডিও যেটা দেখালেন, প্রথম কথা এই ভিডিওটার মানে আমরা অ্যাডভোকেটদের মাইন্ড থেকে ভিডিওটার কি সত্যতা বা কি এর সার্টিফিকেট আছে কিনা, এর কি, বাট নর্মাল আমি একটা দেখতে পেলাম, আপনি দেখছেন একটা গাড়ি যাচ্ছে এবং পিছনে কিছু বাইক যাচ্ছে। ইটস নট শিওর কি ওই গাড়ির ভিতরে কে আছে বা ওর ভিতর কে আছে। যদি আপনার কথাটাকে আমি ধরে নিলাম যে আপনি বলছেন যে ওই গাড়ির ভিতরে জজেরা আছে এবং তার আগে পাইলট কার আছে, যদি এই ভিডিও দেখে এই সত্যতাগুলো কোনোভাবেই, আমরা আইনের ছাত্র যারা, আমরা আইনি চোখে যেগুলো দেখতে থাকি, মানে এভিডেন্স হিসেবে আমরা যেগুলোকে নিই, এটা কিন্তু কোনো এভিডেন্সিয়ারি ভ্যালু নেই। বাট আপনার সঙ্গে কথা বলার সুবিধার জন্য বলি, এই গাড়ির পিছনে যে বাইক যাচ্ছে, দুভাবে আপনি ট্রিট করতে পারেন। আপনি বলতে পারেন এই বাইকগুলো কাদের বা গাড়িটাকে কেন ফলো করছে। সেকেন্ড, আপনি দেখবেন একটা মিনিস্টারের গাড়ি বা একজন যদি অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়, অনেকেই তখন একটু তাড়াতাড়ি রাস্তা দিয়ে যাবে বলে তার পিছন ধরতে থাকে। 3 নম্বরও হতে পারে, ওখানে একটা ঘটনা ঘটেছে, এই যে বাইকরা যাচ্ছে তারা কোন পক্ষের কি, এবং মনে হচ্ছে হেলমেটেরও নেই দু একজন। তার মানে এই যে জিনিসটা ঠিক নয়। একজন বেকান গাড়ি, তার পিছনে একখানা গাড়ি, দেখে মনে হচ্ছে সেই গাড়িকে সে প্রোটেকশন দিচ্ছে এবং পাইলট করে নিয়ে যাচ্ছে, তার পিছনে কিছু বাইকের এইভাবে যাওয়াটা অ্যাপারেন্টলি মনে হতে পারে কেন যাচ্ছে বা কি যাচ্ছে। কিন্তু এইখানে যদি আপনি ইনভেস্টিগেশন করবেন, যখন যেটা এনআইএ করবে, সেটা না করে মানে মন্তব্য করা যে এরা কারা বা কি উদ্দেশ্য, ওইভাবে ইনফারেন্স করাটা, মানে ক্ষমা করবেন, আমার বারবার মাথাটা চলে যাবে যে এভিডেন্সিয়ারি ভ্যালুর দিকে। যেহেতু আমি আইনের ছাত্র, তো ওই এভিডেন্সিয়ারি ভ্যালু থেকে আমি এটার মধ্যে আপনাকে খুশি করার মতন, বা আপনি যে আনসারটা চাইছেন, আমি খুব বেশি আমি কোনো আনসার চাইছি না, আমি একদম আইনের চোখে কি বলে, আইনের কি সেই জায়গাতে রয়েছে, আমি সেইটা, মানে এই ঘটনাটা সাপেক্ষে তো গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে, কি আইনে প্রভিশন আছে আমি সেটাই জানতে চাইছি। এক্স্যাক্টলি, আমি হয়তো বোঝাতে পারিনি। সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিভাবে বিবরণ করা যেতে পারে,
এইটা আপনি বলছেন, কিন্তু এই ভিডিওটা দেখে না ওই আমাদের আচ্ছা। যেহেতু ব্যাক অফ দ্য মাইন্ড বারবার প্রমাণের ব্যাপারটা চলে আসে, একদম, evidence একদম, এর- একদম। সেখানে আমার ওই বিবরণ দেওয়াটা একটু মানে একদম, মানে অনেক তার তথ্য কোনো ভ্যালু প্রমাণ, থাকবে না। প্রমাণের ভিত্তিতে কোনো আপনার এই একদম একটা ভিডিও দেখে আমার পক্ষে কিছু বলা খুব ডিফিকাল্ট, মানে একদম। কোনো কিন্তু আইনের ছাত্রের পক্ষে কিন্তু বলা সেলিম খুব দা, আপনি difficult। আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে এবার একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। কালকে যেভাবে সুপ্রিম কোর্ট রীতিমতো রাজ্যকে ধমক দিয়েছে, তাতে কোথাও গিয়ে একটা প্রশ্ন ভীষণভাবে উঠে আসছে যে সুপ্রিম কোর্ট কি মুখ্যমন্ত্রীকে ক্ষমতা ছাড়া করতে পারে? এই প্রশ্নটা কিন্তু এবার ভীষণভাবে উঠে আসছে, কারণ এই এসআইআর মামলা নিয়ে রাজ্যকে কিন্তু তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কালকে নয়, এটা আমরা আগেও দেখেছি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, কারণ একদিকে এসআইআর এর শুনানি এবং অন্যদিকে মোথাবাড়ির ঘটনা, এই দুয়ে মিলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ জটিল হয়ে উঠেছে বিষয়টা। কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা ছাড়া করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি এইরকম কোনো মহা ভুল করে ফেলেছে আইনের চোখে? আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান রয়েছেন আমাদের সঙ্গে। সেলিম দা, আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আইন কি বলছে, সুপ্রিম কোর্ট কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা ছাড়া করতে পারে? আপনি প্রশ্নটা ভীষণ সুন্দর করেছেন। আমি চেষ্টা করছি একটু অল্প সময়ের মধ্যে রিপ্লাই করা, কারণ এটা খুব ভাস্ট সাবজেক্টটা। একদম। কারণ 142 মাথায় রেখে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আপনাকে একবার বলেছি যে 142 মানে কনস্টিটিউশনের আর্টিকেল 142 এমন একটা পাওয়ার দেয় সুপ্রিম কোর্টের জাজেদের, যে টু সার্ভ ন্যাচারাল জাস্টিস অর কমপ্লিট জাস্টিস সিস্টেম সুপ্রিম কোর্টের জজ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমি বলেছি ইনক্লুডিং আইন তৈরি করছে পার্লামেন্ট, সেই আইনকে ক্যান্সেল করা পর্যন্ত। এইখানে স্বাভাবিক আপনার নেক্সট প্রশ্ন আসবে, এবং খুব যুক্তিযুক্ত প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্ট সরিয়ে দিতে পারে? এই জায়গাটাতে আপনাকে একটু ব্যাকড্রপে যেতে হবে। সেটা হচ্ছে 142 মানে কিন্তু কোথাও এটা নয় যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আমি যা অর্ডার দেবো আমাকে কনস্টিটিউশন সেটা অ্যালাউ করছে। নো, সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে, সেই সমস্ত জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলছে ডিসক্রিশনারি পাওয়ার বা ইনহেরেন্ট পাওয়ার বা 142 আর্টিকেল 142 তে আনফেটার্ড এবং স্পেশাল পাওয়ার, এটার কোনোটাই রিজনেবল এক্সপ্লেনেশন বা রিজনেবল গ্রাউন্ডের বাইরে হবে না। তাহলে একটা জায়গা আসবে, বা এখন অলরেডি এসেছে, দেখবেন সুপ্রিম কোর্ট 142 তে যা অর্ডার দেবে আপনি সেটা কি প্রশ্ন করতে পারবেন না, এরকম কিন্তু হতে পারে না। আচ্ছা। তাহলে কি 142 এক্সারসাইজ করে সুপ্রিম কোর্ট চিফ মিনিস্টারকে সরিয়ে দিতে পারেন? আপনি যদি বলেন যে আইনে সে পরিধান আছে কিনা, কনস্টিটিউশন দিচ্ছে কিনা 142 তে, কনস্টিটিউশন 142 তে যে পাওয়ার দিচ্ছে সুপ্রিম কোর্টের জাজেদেরকে, অবশ্যই আপনি যদি অ্যাজ এ আইনের ছাত্র হিসেবে ইয়েস অর নো তে জিজ্ঞেস করেন, এই পাওয়ারটাও থাকতে পারে। কিন্তু এটা কি করা সম্ভব বা করবে? আমার উত্তর হচ্ছে না, এটা প্রশ্নই ওঠে না। কেন কি, সুপ্রিম কোর্ট 5 জাজেস বেঞ্চ, 3 জাজেস বেঞ্চ বারবার বলে গেছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা অন্য জাজেদের হাতে যে ইনহেরেন্ট পাওয়ার থাকে সেটা কিন্তু মাস্ট বি রিজনেবল এক্সপ্লেন্ড, রিজনেবলি এক্সপ্লেন্ড। রিজনেবল এক্সপ্লেনেশনের বাইরে কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দিতে পারে না।